জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে পাকিস্তানি। ভাবুন একবার কাণ্ডটা। আজাদ মল্লিক পাকিস্তানি, বাংলাদেশিদের জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে, অর্থাৎ মাস্টার মাইন্ড কিংপিন এই আজাদ মল্লিক পাকিস্তানি। আমার সঙ্গে অমিত রয়েছেন, সরাসরি বলতে পারবে অমিত? দেখো, ইডির হাতে ধৃত পাকিস্তান নাগরিক আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক, সে এখনো পর্যন্ত প্রায় 100 জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিয়েছে, যার মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, এমনকি ভোটার কার্ড। এবং সেই সমস্ত জাল নথিপত্র দিয়ে পরবর্তী সময় অনেকের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট তৈরি করে দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ বা তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকদের হাতে এই তথ্য উঠে আসছে। এইভাবে 100 জন বাংলাদেশি নাগরিক তারা এই মুহূর্তে কোথায় রয়েছেন তারও কিন্তু খোঁজ খবর শুরু করা হয়েছে ইডির তরফে। এবং 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 অমিত, শুধু তাই নয়, পুরো ব্যাপারটা একটা সিস্টেমে চলতো, একটা প্ল্যানে চলতো, যে জন্য একটা রেট চার্ট রাখা হয়েছিল। রেট চার্ট অনুযায়ী টাকা নেওয়া হতো। একেবারে অতনুজ, এই আজাদ যখন ভারতে আসে 2013 সালে, তার কয়েক বছরের মধ্যে সে নিজে লক্ষাধিক টাকা খরচ করে নিজের পরিচয়পত্র বানিয়েছিল, ভুয়ো পরিচয়পত্র। এবং পরবর্তী সময় সে যখন এই র্যাকেটটা চালাতে শুরু করে, তার জন্য আলাদা আলাদা রেট চার্ট সে তৈরি করে। বাংলাদেশি নাগরিকদের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করা বাবদ 1 থেকে 1.5 লক্ষ টাকা করে নেওয়া হতো। অন্যদিকে পাসপোর্ট তৈরি করা এবং যদি পাসপোর্টের সাথে ভিসা পাইয়ে দিতে হতো, তাহলে সেক্ষেত্রে আলাদা রেট চার্ট ছিল। সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকা সে নিত পাসপোর্ট তৈরি করে দেওয়ার ক্ষেত্রে, এমন তথ্য কিন্তু উঠে আসে। এবং তার অ্যাকাউন্টে যে 2 কোটি। অমিত, আরো একটা গুরুত্বপূর্ণ খবর তোমার থেকে একটু নেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে আফতাব আলম, কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন যাকে গ্রেপ্তার করেছে। এই আফতার আলম, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, আফতাব আলম মাসখানেক আগে তার পাসপোর্ট বানানোর জন্য নথিপত্র জমা দিয়েছিল এবং তার পুলিশের ভেরিফিকেশনের জন্য যখন সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে তার সমস্ত নথিপত্র আছে, তাতে দেখা যায় তার জন্মের যে শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট নিয়ে একটা সন্দেহ প্রকাশ হয় পুলিশের মধ্যে। তারপরে সেই বার্থ সার্টিফিকেট যখন চেক করা হয় বা খতিয়ে দেখা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। যখন মালদা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশ, সেখান থেকে জানা যায় যে এই বার্থ সার্টিফিকেট ভুয়ো। এই ভুয়ো নথি দিয়ে সে যদি পাসপোর্ট ইস্যু করতে দেওয়া হয়েছিল, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিষয়টি সামনে আসার পরে আফতাবকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশ, এমনটা কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অমিত। এদিকে একজন পাকিস্তানি জাল ভারতীয় পরিচয়পত্র বানানোর ঠেকা নিয়ে রেখেছে এবং সে বাংলাদেশিদের জাল পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে, ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে। আর ওদিকে সীমান্তে দেখা যাচ্ছে বাংলাদেশের উস্কানি নতুন করে, কি না 2 ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। তারা কাঁটাতারের উপাসে চাষ করছিল, আর সেই চাষের কাজের সময় 0 পয়েন্ট লাগোয়া এলাকা থেকে মুখ বেঁধে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এরপর বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং হয়, শেষমেশ বিএসএফ এর তৎপরতায় ওই 2 জন উদ্ধার। যাদেরকে বাংলাদেশিরা নিয়ে গেছে তাদের সঙ্গে একসঙ্গে গেছিলেন? আজকে একসঙ্গে গেছিলাম। তারপরে কি শুনতে পেলেন? আমি দোকানে 12টায় চলে আসলাম। 12টা আসার পর আমি টোটো চালাই। তারপরে আমি গঙ্গারামপুর গেলাম। গঙ্গারামপুর থেকে আসে শুনছি অবিনাশ টুডু আর ফিলিপ সরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে। কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন? তো ওখানে কিছু জানতেই পারলাম না। কারা উঠাই নিয়ে গেল? এই বাংলাদেশি ইয়াগুলো পাবলিক বিডিআর ধরে নেই। ও জল নিতে গিয়েছিল, কোথায় নিয়ে গেছিল? ঘিরে ব্যাপারে নিয়ে গেছিল। তারপরে ঘিরে ব্যাপার জল নিতে গিয়েছিল, তারপরে দিউড়ি আসলো বাংলাদেশের লোক, তারপরে ধরে নিয়ে গেল। বিডিআর না, পাবলিক বাংলাদেশের। মানে আমাদের ইন্ডিয়া থেকে? হ্যাঁ, ইন্ডিয়া থেকে। হ্যাঁ। কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনা? এটা মেলা আতঙ্কের ব্যাপার না, এরকম ঘটনা হয়নি কিছু, এখন হচ্ছে। আরো জাল ওষুধ উদ্ধার, ফের একবার এই জাল ওষুধ উদ্ধার হলো। আগে ছিল আমতার গোডাউন থেকে, এবার খড়দার গোডাউন থেকে ইউরিম্যাক্স ডি, এই জাল ওষুধ যা কিডনির ওষুধ। ইউরিম্যাক্স ডি কিডনির কাজে লাগে, সেই ওষুধ জাল। 5 লক্ষ টাকার এরকম জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে এবং জানা যাচ্ছে ভিন রাজ্য থেকে জাল ওষুধ এনে এখানে বিক্রি করা হতো। গোডাউন তো সিল করা হয়েছে, রাজ্য ড্রাগ কন্ট্রোল গোডাউন সিল করছে, কিন্তু ভিন রাজ্য থেকে যে জাল ওষুধ আসতো, সেই ভিন রাজ্য থেকে তথ্য পেতে হবে তো।
এর আগেও আমরা তথ্য পেয়েছি বিভিন্ন রাজ্য থেকে জাল ওষুধ আমাদের রাজ্যে এসেছে, তো সেরকমই উত্তরপ্রদেশ সরকারকে চিঠি পাঠানো হয়েছিল যে আপনাদের ওখান থেকে জাল ওষুধ আমাদের রাজ্যে আসছে, আমাদের রাজ্যে বিক্রি হচ্ছে, আপনাদের কাছে কি তথ্য রয়েছে। কিন্তু যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য থেকে নতুন ধোঁয়াশা তৈরি হচ্ছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কি তথ্য পাওয়া গেল উত্তরপ্রদেশ সরকারের থেকে? দেখো, এই রাজ্যে একাধিক জাল ওষুধ উদ্ধার করা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে উত্তরপ্রদেশের লিঙ্ক পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে জাল ওষুধের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন, সেই তথ্যের জন্যই উত্তরপ্রদেশ সরকারের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চাওয়া হয়। বিশেষ করে যে সংস্থাগুলির নাম উঠে এসেছে, যে ওষুধগুলির নাম উঠে এসেছে এবং যে যে জায়গার নাম উঠে এসেছে সেই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয় উত্তরপ্রদেশ সরকারের থেকে। বিশেষ করে ওষুধগুলির গুণমান পরীক্ষা করা হয়েছিল নাকি, যে সংস্থাগুলির নাম উঠে এসেছে সেই সংস্থাগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে নাকি, এই সংক্রান্ত তথ্যই চাওয়া হয় উত্তরপ্রদেশ সরকারের তরফে। এ রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু যেটা দেখা যায়, যে চিঠির উত্তরপ্রদেশ সরকার দিয়েছে সেখানে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। প্রথমত, সেই সংস্থাগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে নাকি সেই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই চিঠিতে। দ্বিতীয়ত, যে জায়গা থেকে ওষুধগুলি জাল ওষুধগুলি আসছে কলকাতায়, এবং সেই জায়গা ধরে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঠিকানাও পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সংক্রান্ত কোনো উত্তর চিঠিতে নেই বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের তরফে যে চিঠি এসেছে উত্তর হিসাবে, সেই চিঠিতে কোনো স্পষ্ট বক্তব্যই নেই জাল ওষুধ নিয়ে, যা আগামী দিনে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রাজ্যকে। আর সেই কারণেই ফের উত্তরপ্রদেশ সরকারকে রাজ্যের তরফে চিঠি দেওয়া হচ্ছে এই বিষয়গুলি জানতে চেয়ে। তার কারণ, একের পর এক জাল ওষুধ যেগুলি বাজেয়াপ্ত করা হচ্ছে, তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে উত্তরপ্রদেশের লিঙ্ক উঠে আসছে। এবং এক্ষেত্রে নবান্নের বক্তব্য, যদি উত্তরপ্রদেশ সরকার থেকে সেই সংক্রান্ত তথ্য না পাওয়া যায় তাহলে আগামী দিনে কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর সেই কারণেই ফের উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হচ্ছে রাজ্যের তরফে বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ। একদিকে ফাঁকা বুলি, হাস্যকর মিসাইল পরীক্ষা, আরেকদিকে প্রায় হাতে পায়ে ধরার মতো অবস্থা রাষ্ট্রসংঘে গিয়ে, যে কিছু একটা করুন, সমঝোতার রাস্তায় আসার একটা জায়গা করে দিন, একটা প্ল্যাটফর্ম করে দিন যেখানে সমঝোতায় আসি। কারণ তারা খুব ভালো করেই জানে যে যদি যুদ্ধ হয়, যা সামরিক শক্তি ভারতের, তার ধারে কাছেও নেই পাকিস্তান। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আবার নতুন করে রাষ্ট্রসংঘে অ্যাপিল করছে, আবেদন করছে পাকিস্তান যে কিছু একটা করুক রাষ্ট্রসংঘ। একেবারে দেখো, আসিম ইফতিকার যিনি পাকিস্তানের সেখানকার ইউএন এর রাষ্ট্রদূত হিসাবে তিনি কাজ করছেন, তিনি গতকাল আবারও রাষ্ট্রসংঘের কাছে আবেদন করেছেন। বলা যেতে পারে হাতে পায়ে ধরার মতো অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ, এর আগেও আমরা দেখেছিলাম যে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের কাছে আবেদন করেছে পাকিস্তান যে আপনারা এই গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করুন, আপনারা কথা বলুন এবং আপনারা ভারতের সঙ্গে আলোচনার একটা পরিস্থিতি তৈরি করুন এবং প্রয়োজনে আপনারা ভারতে আসুন এবং জম্মু কাশ্মীরের যে সমস্যা রয়েছে সেই সমস্যার বিষয়ে কথা বলুন। যদিও ভারত যে বিষয়ে একেবারেই রাজি নয়, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ভারত চায় না, সে বিষয়টা ভারতের তরফ থেকে আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল এবং ইউএন এর তরফ থেকেও ব্যাপারটা তখনই সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছিল। কিন্তু আবারও, কারণ পাকিস্তান বুঝতে পারছে যে যেভাবে ভারতের তরফ থেকে একের পর এক মুভ নেওয়া হচ্ছে, সে সিন্ধু জলচুক্তি স্থগিত করা হোক কিংবা সাম্প্রতিক একেবারে ট্রেডের ক্ষেত্রে যে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এয়ার স্পেস বন্ধ করা হোক, ফলে একের পর এক কূটনৈতিক সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে তাতে যথেষ্ট কোণঠাসা পাকিস্তান এবং ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের হুমকি দেওয়া হয়েছে, যার ফলে কার্যত থরহরি কম্প এই মুহূর্তে পাকিস্তানের। এবং তারা বুঝতে পারছে যে যদি ভারতের সঙ্গে সে অর্থে ফুল ফ্লেজেড লড়াই হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সামরিক শক্তিতে এবং অর্থনৈতিক শক্তিতে দুটোতেই কোনোভাবেই এটে উঠতে পারবে না পাকিস্তান। এবং সেই কারণেই ফের ইউনাইটেড নেশনের কাছে গেলেও যে পরিমাণ একদিন যুদ্ধ